সভা হচ্ছে এই সভা মহিলাদের উদ্যোগে হচ্ছে, মহিলা মোর্চার উদ্যোগে হচ্ছে এবং এই মহিলা মোর্চার উদ্যোগে একটু আলোচনার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি। আমি জানতে চাই আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম জানেন আপনারা? জানেন তো? পুরুষ না মহিলা? দ্রৌপদী মুর্মু মহিলা। ভারত সরকারের অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারমণ। পুরুষ না মহিলা? মহিলা। ত্রিপুরা রাজ্যের সমাজের কল্যাণের জন্য যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম কি? শান্তনা চাকমা। তো সবাই দেখুন, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের এই রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্ব কার হাতে? মহিলার হাতে। অর্থাৎ ভারতবর্ষ এখন চলছে মহিলার শাসনে, ভারতবর্ষে চলছে মহিলার শাসনে। আমরা জানি মহিলাদেরকে লক্ষ্মীর সাথে তুলনা করা হয়, সরস্বতীর সঙ্গে তুলনা করা হয়, গঙ্গার সাথে তুলনা করা হয়। লক্ষ্মীর হাতে দেশ সামলানোর দায়িত্ব আছে। তার জন্য দেশ এখন কি শান্তি তো আমাদের দেশ শান্তিতে এবং উন্নতির পথে আমরা চলছি। তার কারণ হচ্ছে মহিলাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। আর এর পেছনে কার চিন্তাধারা কাজ করছে? তার পেছনে মূল যে চিন্তাধারা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর চিন্তাধারা। নরেন্দ্র মোদীকে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং তার আর একটা পরিচয় হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমাদের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আমাদের আদর্শ কি? যারা সমাজে পিছিয়ে পড়া তাদের জন্য কাজ করা। পিছিয়ে পড়া কারা কারা? যারা মহিলা সমাজ, যারা জনজাতি, যারা এসসি সম্প্রদায়, যারা ওবিসি সম্প্রদায়, যারা মাইনরিটি সম্প্রদায়, এই তারা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া। শিশু, বৃদ্ধ, মহিলা, তাদেরকে বলা হয় সমাজে পিছিয়ে অসহায়। কারণ তাদেরকে যদি রাষ্ট্র সরকার সাহায্য না করে তারা কোনোদিন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। তার জন্য আমাদের ভারতের সংবিধানে এই যে অসহায় এবং পিছিয়ে পড়া শ্রেণী তাদের ক্ষমতায় তাদেরকে আরো উন্নয়ন করার জন্য সংবিধানে পরিষ্কার লেখা বলা হয়েছে যে সরকার এই সমস্ত শ্রেণী, এই অসহায় যারা পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করবে সরকার। আর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, সেটা কেন্দ্র সরকার হোক অথবা রাজ্য সরকার, আমরা সমাজের পিছিয়ে পড়া যারা দুর্বল তাদের জন্য আমরা কাজ করছি। বিশেষ করে আমরা মহিলাদের জন্য কাজ করছি। আপনারা জানলে খুশি হবেন, হয়তো আপনারা জানেন কিন্তু কোনোদিন হয়তো চিন্তা করেন না। আমাদের সমাজে আমি দেখেছি অনেক সময় অনেক বাড়িতে যদি ঝগড়া হয়, মানে স্বামী বলেন ওনার মানে ওয়াইফকে যে আমার বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে বিতরণ করা হয়। কিন্তু আজকে একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা কার নামে? মহিলাদের নামে। তো এখন যদি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু আইনগতভাবে আপনি পারবেন না, কারণ ওই ঘরটা ওই মহিলার নামে। ওই মহিলা আপনাকে বলবেন আপনি ঘর থেকে বেরিয়ে যান। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলাদেরকে ক্ষমতা দিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে মহিলাদের ক্ষমতায়নের কথা বলছিলাম। তাতে আর একটা কথা কি? সংরক্ষণ। চাকুরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে সংরক্ষণ করা, অর্থাৎ রিজার্ভেশন দেওয়া। আমাদের রাজ্য সরকার 33% যে রিজার্ভেশন, অথবা আমাদের সেন্ট্রালে বিভিন্ন স্কুল কলেজে চাকুরির ক্ষেত্রে আমাদের যে রিজার্ভেশন সেটা আমাদের সরকার আশা করে হয়েছে। আমি যেটা উদাহরণ দিলাম, ভারতের রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী এবং এই রাজ্যে আমাদের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সহ কেন্দ্রে 11 জন মহিলা মন্ত্রী, এই ইতিহাসে প্রথম মহিলাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে। জনজাতি সমাজ, এখানে বহু মাত্রায় জনজাতি মহিলারা আছে। জনজাতি সমাজকে সম্মান দিয়ে আজকে ভারতবর্ষে গৌরব দিবস পালিত হচ্ছে এবং আমাদের জনজাতি সমাজ থেকে 8 জনকে মন্ত্রী করা হয়েছে। যেমন মহিলা পিছিয়ে পড়া ওবিসির জন্য সব থেকে এই বছর এবার প্রথম আমাদের নরেন্দ্র মোদী পিছিয়ে পড়া সমাজের জন্য কাজ করেছেন এবং মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আজকে আমরা যদি বলি মহিলাদের নামে, মহিলাদের উন্নতির জন্য আমাদের রাজ্য সরকার, উনি মন্ত্রী, তিনি যদিও আমাকে সময় দেওয়ার জন্য বিস্তারিত বলার সুযোগ উনি নেননি,
তিনি আমাকে সুযোগ দিয়েছেন। উনি ওনার দপ্তরের মাধ্যমে এই যে ভাতার কথা বলুন, সেলফ হেল্প গ্রুপকে সাহায্যের কথা বলুন, অঙ্গনওয়াড়ি যারা কর্মী আছেন, হেল্পার যারা আছেন এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, সবার জন্য আমাদের সমাজ কল্যাণ দপ্তর, আমাদের রাজ্য সরকার আপনাদের জন্য কাজ করেছে। আমি তো জানি যে আমাদের সরকার আসার আগে যে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল সেটা 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়ে এখন 40,000-এর কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ। এবং এই সেলফ হেল্প গ্রুপে কারা কাজ করে? মহিলারাই সবাই। 10 জনের গ্রুপ, 12 জনের গ্রুপ, যে গ্রুপটা তাদের সবাই মহিলা। মহিলাদেরকে কেন আমরা এই সুযোগ সুবিধা দিচ্ছি? আমরা জানি পরিবার সামলাতে গেলে মহিলাদের হাতে ক্ষমতা দেওয়া দরকার, মহিলাদের হাতে অর্থ দেওয়া দরকার। মহিলাদেরকে যদি এই সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে স্বামীর যা ইনকাম করেন, যা আয় করেন, তার উপরে নির্ভর করতে হয়। তো মহিলারা সারাদিন বাড়িতে বসে শুধু ছেলে মেয়ে পালন ছাড়া আর কি কাজ আছে? এখন সমাজ পরিবর্তনের সাথে সাথে আমরা চিন্তা করলাম যে মহিলাদের হাতে ক্ষমতা, সুযোগ সুবিধা ইত্যাদি যদি দেওয়া না হয়, সেটা রাজনৈতিক ক্ষমতা থেকে, অধিকার থেকে শুরু করে নানান অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়া দরকার। তার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে একদিকে যেমন সৌদ্যোগে কিছু করা এবং সমাজের জন্য কিছু করা, রাজ্যের জন্য, দেশের জন্য তারাও যে অংশগ্রহণ করতে পারে, অবদান রাখতে পারে, এই সুযোগ যাতে করে আমরা দিতে পারি, তার জন্য মহিলা সেলফ হেল্প গ্রুপগুলিকে আমরা সিদ্ধান্ত নিলাম। আমাদের মাননীয় মন্ত্রী উনি এবং আমাদের রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিলেন যে এবার থেকে আমরা ত্রিপুরা রাজ্যের মহিলাদের হাতে অর্থ তুলে দেব। তার জন্য আপনারা দেখেছেন অনেক মহিলা গ্রুপ, সেলফ হেল্প গ্রুপকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি, 2 লক্ষ 3 লক্ষ বিভিন্ন জায়গায়। এবং আমরা জানি ত্রিপুরা রাজ্যে অনেক হাজারো আমাদের মহিলা যারা ওই অঙ্গনওয়াড়ি হিসাবে কাজ করেন, আরো যে সহায়িকা হিসেবে কাজ করেন, আরো বিভিন্ন নার্স হিসেবে কাজ করেন, এই সমস্ত মহিলাদেরও যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, তার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে সবার বেতন ভাতা বাড়িয়ে কিভাবে আমরা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করতে পারি। আমরা 25 বছরের সিপিএম সরকার আমরা দেখেছি মহিলাদের কিভাবে তারা বঞ্চনা করতো, আমরা সেটা দেখেছি। মহিলারা এক সময় যারা সরকারি কর্মচারী, যখন সেখানে কোনো সন্তান হয় তখন ছুটি পাওয়ার ক্ষেত্রে সেই সময় এরকম সুযোগ সুবিধা ছিল। আজকে 6 মাস 1 বছর যেভাবে ছুটি পাওয়ার কথা, সেই অধিকার চিন্তা করে, সেই কথা চিন্তা করে আমরা সেই ছুটির দিন আমরা বাড়িয়েছি। অনুরূপভাবে মহিলাদেরকে বিভিন্নভাবে স্বাবলম্বী করার জন্য সরকার প্রয়োজন করেছে এবং ক্ষমতায়ন করার। আজকে 2000 টাকা ভাতা যারা বয়স্ক মহিলা, যারা বৃদ্ধ, তাদের জন্য আমাদের সমাজ কল্যাণ দপ্তর, যেটা সামাজিক সুরক্ষার জন্য, মানে আমাদের বীমা সুরক্ষা যায় বলে আমরা সমাজের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে 2000 টাকা করার। আমি এই জায়গায় আমার একটা কথা বলতেই হয় যে সিপিআইএম 25 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল। যদি সেই সময় 1 বছরে 100 টাকা যদি বৃদ্ধি করতো, তাহলে আজকে 25 বছর পরে যারা বৃদ্ধ ভাতা পান, যারা বয়স্ক ভাতা পান, তাদের ভাতা কত হওয়ার কথা? 2500 টাকা হওয়ার কথা। 1 বছর যদি 100 টাকা বৃদ্ধি করা হয়, 25 বছরে 2500 টাকা, মানে 2500 টাকা হওয়ার কথা। আমাদের সরকার আসার পরে আমরা কি করলাম? আমাদের সরকার আসার পরে যেহেতু এই সময় আর্থিক ঘাটতি ছিল, অনেক ঋণ ছিল, আমরা 300 টাকা বাড়িয়ে 1000 করলাম। তারপরে ইদানিং এই কয়েক মাস আগে আরো 1000 টাকা বাড়িয়ে, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল 5 বছর আগে 2018 নির্বাচনের সময় আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, সামাজিক ভাতা, সমস্ত সামাজিক ভাতা, অনেকে আছেন যারা আমাদের নরেন্দ্র মোদীর ভাষায় যারা আগে বিকলাঙ্গ বলা হতো, তাদের যে ভাতা ইত্যাদি সমস্ত বৃদ্ধি করা হয়েছে। আজকে 2000 টাকা আমাদের সরকার আসার পরে আপনারা পেয়েছেন। আর মাঝখানে যখন বিভিন্ন কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ঠিক করার জন্য আমাদের সরকার কিছুটা সময় নিয়েছিল, তখন সিপিআইএম কংগ্রেস তারা বলার চেষ্টা করেছিল যে বিজেপি সরকার জুমলাবাজি সরকার, দেবে না 2000 টাকা ভাতা। আর এখন আমরা দেখছি গ্রাম পাহাড়ে একসঙ্গে 2000 করে ভাতা, কারো 10,000 টাকা, কারো 8,000 টাকা। আমি জানি না এখানে এরকম কেউ পেয়েছেন কিনা। বিভিন্ন জায়গায় আমি গতকাল ছিলাম চন্দ্রপুরে, পরশুদিন ছিলাম আমি কল্যাণপুরে, আজকে এই জায়গায় যেখানেই যাই আমি
দিয়ে দেবো। আমাদের এই রাজ্যের উন্নয়নে আমরা সব দিক থেকে আমরা চেষ্টা করে কাজ করছি আমাদের সার্বিক বিকাশের জন্য। একটা জাতীয় সড়ক ছিল, এই যে জাতীয় সড়ক, এখন কয়টা জাতীয় সড়ক আপনারা জানেন, প্রত্যেক দিন বাসনে আমরা করি। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষকে সাহায্য করার জন্য। আমাদের দেশ স্বাধীন হয়েছে 75 বছর আগে, অথচ আমরা মানুষকে ঘর আমরা দিতে পারিনি। রুটি, কাপড়া আর মাকান, হিন্দিতে 3টা শব্দ ছিল। রুটি মানে দুবেলা ভাত খাওয়া, যারা রুটি খায় তারা রুটি খাবে, আমরা ভাত খাই আমরা। তো রুটি কাপড়া মানে লজ্জা নিবারণের জন্য কাপড়, আর মাকান, মাকান মানে ঘর। আমাদের জওয়াহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে কংগ্রেসের অনেক সরকার দেখেছি, জনতা পার্টির সরকার, সিপিআইএম কংগ্রেস মিলে ওই কেন্দ্রে এনডিএ, প্রথম এনডিএ সরকার আমরা দেখেছি। আমাদের সিপিএমরা সেই সময় ওই মানে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল কেন্দ্রে, এবং সেই সময় ইচ্ছে করলে ত্রিপুরা রাজ্যের জন্য রাস্তা, রেল, বিমানবন্দর এবং 2000 টাকা ভাতা আরো নানান ধরনের কাজ তারা করতে পারত, কিন্তু তারা করেনি। তাদের সেই সদিচ্ছাও নেই। আর তার জন্যই আজকে আমাদের সরকার 5 বছরে আমরা একটা জাতীয় সড়ক থেকে আজকে কয়টা জাতীয় সড়ক। একদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যে 1,47,000 মানুষকে ভোট দিয়েছেন একদিনে। আর সেই সিপিএম এর সময় আমরা দেখেছিলাম 25 বছরে মাত্র 42,000, 25 বছরে 42,000 ভোট দিয়েছিল সিপিএম, 25 বছরে। আর আমাদের সরকার আশা করে নরেন্দ্র মোদী একদিনে 1,47,000 ভোট। তারপরেও তারা আমাদেরকে বলে জুমলা। এটা কি জুমলা? এটা তো তাদের চোখের সামনে, এবং আমরা তাদেরকেও ভোট দিয়েছি। যে সমস্ত সিপিএম 25 বছর সিপিএম করার পরও ইনকলাব জিন্দাবাদ লড়াই করে বাঁচতে হবে বলেছিল, তারা লড়াই করে ভোট পায়নি। আমরা বিনা লড়াইয়ে, বিনা আন্দোলনে তাদেরকে ভোট দিয়েছি। অনেক সিপিএম ভোট পেয়েছি, অনেক কংগ্রেস ভোট পেয়েছি। সিপিএম কংগ্রেস কি বলতো একে অপরকে? সিপিআইএম বলতো সমীর রঞ্জন বর্মন নাকি উগ্রপন্থীর নেতা। আপনারা জানেন, আমার থেকে বলেছে যারা যারা আমার থেকে বলেছে, সমীর রঞ্জন বর্মন নাকি চিঠি লিখেছিলেন কাকে? বিজয় কুমার রাঙ্গলকে। কি বলেছিলেন চিঠিতে? বিজয় কুমার রাঙ্গলকে চিঠিতে লিখেছিলেন সমীর বর্মন যে তুমি উগ্রপন্থীকে দিয়ে বাঙালি এলাকায় কিছু খুন খারাপি করো, তাহলে রাষ্ট্রপতি শাসন হবে, কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। এই কথা কে বলেছিল? সিপিএম এর মানিক সরকাররা, সিপিএম এর জিতেন চৌধুরীরা। দিল্লি দেশের কথা, যাদেরকে আমরা বলতাম দিল্লি মিশা কথা, সেই মিশা কথায় সেই চিঠি প্রকাশ করেছিল। আজকে উগ্রপন্থীর জন্মদাতা যদি সমীর রঞ্জন বর্মন হয়, অনুরূপভাবে কংগ্রেস কি বলে? কংগ্রেসরা বলে সিপিএম 25 বছর কংগ্রেস কর্মীদেরকে মারপিট করেছে, মানে বাড়ি করে আগুন জ্বালিয়েছে, মানে মায়েদের বুড়িদের ইজ্জত হরণ করেছে। কত না আমরা কথা শুনেছি। সিপিএম বলে কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস বলে সিপিএম এর বিরুদ্ধে। সিপিএমরা বলতো জুত আমলের কথা মনে আছে তো তাদের, জুত আমলের কথা, কালো দিনের কথা। আর এখন আমরা জিজ্ঞেস করতে চাই, সিপিএম কে সে কালো দিনের কথা ভুলে গিয়ে মানিক সরকার এবং ওই সমীর বর্মন কি করে হাতে হাত মিলিয়ে রাজপথে আছে? কেন আজকে কেন বাধ্য হলো? তারা দেখছে বিজেপি কে আটকাতে গেলে আর কোনোভাবে সম্ভব না। মহিলারা বিজেপির সঙ্গে, জনজাতিরা বিজেপির সঙ্গে, ওবিসিরা বিজেপির সঙ্গে, এসসিরা বিজেপির সঙ্গে, সমাজের সর্বস্তরের মানুষ বিজেপির সঙ্গে। আজকে উত্তর পূর্বাঞ্চল বিজেপি, উত্তর ভারত বিজেপি, দক্ষিণ ভারতে আস্তে আস্তে হচ্ছে বিজেপি। আমি নিজেও তেলেঙ্গানায় গিয়ে দেখলাম, মানে আমূল পরিবর্তন বিভিন্ন জায়গায় গিয়ে। তো সিপিএম সারা পৃথিবী থেকে মুছে গেছে। রাহুল গান্ধীর বক্তব্য ইদানিং ফেসবুকে আমরা খুব দেখছি। राहुल गांधी एक समय एक त्रिपुरा ऐसे बोलेছিলেন 25 বছর जो अत्याचार किया उसके खिलाफ हम लोगों को लड़ना होगा। আজকে এই রাহুল গান্ধী কি করে অনুমতি দিলেন আমার জানা নেই, কিন্তু এখানে সিপিএম এবং কংগ্রেস এতদিন যারা ত্রিপুরা রাজ্যে মানে কুস্তি করে, লড়াই করে, মারামারি করে দেখিয়েছিল, আজকে আমরা বলতাম দিল্লিতে তারা দুস্তি করে। এখন দেখছি দিল্লিতেও দুস্তি আর এই ত্রিপুরা রাজ্যেও দুস্তি। কিসের জন্য? শুধু তাদের ব্যক্তিগত স্বার্থ এবং পার্টির স্বার্থের জন্য। আমাদের সাধারণ মানুষ, মহিলাদের জন্য, ওবিসির জন্য, এসসির জন্য, মাইনরিটির জন্য, এই পুরো জাতি সম্প্রদায়ের জন্য না, শুধু নিজেদের ক্ষমতার জন্য এবং ব্যক্তির স্বার্থ এবং দলের স্বার্থের জন্য। ত্রিপুরার জন্য তাদের কোনো বক্তব্য নেই, উন্নয়নমূলক কোনো কথা তাদের মুখে আমরা শুনি না। শুধু বিজেপির বিরুদ্ধে বিশুদ্ধার করা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে মানুষকে
সঙ্গে কথা বলেছিলাম। একজন 72-73 বছরের শিক্ষক, তিনি এখন অবসরপ্রাপ্ত। উনি একজন রবীন্দ্র দেববর্মা নামে। উনি আমাকে বলছিলেন, আমার এই 72-73 বছর বয়সে জলের জন্য মহিলাদেরকে অনেক কষ্ট করতে আমি দেখেছি, কিন্তু মাত্র 2-3 বছর হলো আমাদের এই গ্রামে জলের সমস্যা এখন সমাধান হয়ে গেল। ওইখানে কাছাকাছি কোনো জায়গায় 100 পরিবার, কোনো জায়গায় 150 পরিবার, এরকম 4টা গ্রাম আছে, 4টা পাড়া বলতে পারি আমরা। সেই 4টা পাড়ায় 4টা টিউবওয়েল আমাদের সরকার আসার পরে লাগানোর পরে এখন মহিলারা বলছে বিজেপি আসার পরে আমাদের দুঃখ দূর হয়েছে। ওই মথা সরকার কংগ্রেস, ওই কংগ্রেস যাই বলুক, আমরা বিজেপিকে ভোট দেব। তার জন্যই সেই দিন সেই জনজাতি মহল্লাতে প্রচুর লোকের জমায়েত হয়েছিল এবং মথা সরকার ছেড়ে আমাদের পার্টিতে যোগদান করলো। আজকে মথার কথা, দু একটা কথা যদি না বলি হবে না। কংগ্রেসের কথা তো একটু বললে তো আমি আরো 2 ঘন্টা ভাষণ রাখতে পারি, কিন্তু কেন আমি মথার কথা বলবো? মথার যে মাথা ফেসে গেছেন দাদারা দিদিরা, আমি বলবো একবার গুয়াহাটি যান, একবার দিল্লিতে যান, মানে ওনার চপ্পল ক্ষয় হবে আর কিছু হবে না। চপ্পল তো করে না রাজা, দামি দামি জুতো পরে। আমি না হয় জুনিয়া পুত্র, আমি তো ওনার মতো চলতে পারি না। কিন্তু আমার একটা কথা লেগে গেল, সেটা কি? আমি বলেছিলাম রাজনীতিতে নো কম্প্রোমাইজ শব্দ মিনিংলেস, মানে অর্থহীন। রাজনীতিতেও কম্প্রোমাইজ করতে হয়, সংসার চালাতে গেলেও কম্প্রোমাইজ করতে হয়, আপোষ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, দুইজনে যদি রাগ একসঙ্গে দেখাতে শুরু করে, ওই বাড়ি আর থাকবে না, ওই পরিবার থাকবে না, ফ্যামিলি থাকবে না। স্বামী যদি গরম হয়, স্ত্রীকে একটু নরম হতে হয়। স্ত্রী যখন গরম হয়, স্বামীকে একটু বাইরে গিয়ে চা খেয়ে আসতে হয়। তাহলে পরে সেই সংসার আমাদের টিকে সুখে শান্তিতে থাকতে পারে। মানে কম্প্রোমাইজ করতে হয়। পরিবারেও তো কম্প্রোমাইজ করি, আর রাজনীতিতেও আরো বড় পরিসরের। তো উনি বলেছেন নো কম্প্রোমাইজ। আর একটা কথা কি, লিখিত দিতে হবে। এখন আমাদের যে সমাজ ব্যবস্থা চলছে, এখানে কেউ লিখিত দেবে না। আমার মতো ত্রিপুরার মতো বোকা নরেন্দ্র মোদী তো না। আমি বলেছিলাম নরেন্দ্র মোদী দিলে আমার আপত্তি নেই, কিন্তু দেবে কিনা আপনি চেষ্টা করতে পারেন। আজকে তাই দেখলাম যে উনি দুয়ারে দুয়ারে চেষ্টা করছেন, লিখিত কেউ দিচ্ছে না। তাহলে কি হবে? কি হবে? যারা মাথা করছেন আপনারা শুনে রাখুন, হয়তো কিছু আশায় আমাদের সঙ্গে চলে আসবে। আমি আমার পার্টিকে পরিষ্কার বলে রেখেছি, কারণ আমি আমার স্ট্যান্ড, আমার অবস্থান সবসময় ক্লিয়ার রাখি। আমি বলেছি বিজেপির সঙ্গে এখন জনজাতিরা আছে পাহাড়ে, সমতলে, সব জায়গায়। আমরা 14-15টা সিট আজকের দিনে জয়লাভের আমাদের প্রবল সম্ভাবনা আছে, একদম লিখে রাখতে পারেন আপনারা। আমি বলেছি যদি সবাইকে নিয়ে চলতে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো মাঝে মধ্যে বলেন সবকা সাথ সবকা বিকাশ। তো রাজ পরিবার থেকে একজন এত সুন্দর চেহারা আমাদের রাজপুত্র যেহেতু চেষ্টা করছেন ত্রিপুরাকে সবাইকে নিয়ে থাকার, তো তাহলে আমরা কেন ছেড়ে দেবো? ঠিক है भैया, आ जाओ, सबका साथ सबका विकास कर लेते हैं। तो কিন্তু কম্প্রোমাইজ তো করা যাবে না। বাঙালিকে তাড়িয়ে দাও, ওই মুসলিমদেরকে তাড়িয়ে দাও। তিনি কি বলেছিলেন প্রথমে? বাঙালিদেরকে তাড়িয়ে দাও, 71-এর আগে যারা ছিল তাড়িয়ে দাও। আর এই ওনার তো গ্রাম ফাটার যারা, মানে পিতামহ বা ওনার কি বলবো বাংলা ভাষায় দাদু, ওনারাই তো মহারাজারাই তো জায়গা করে দিয়েছিলেন আমাদের বাঙালি সম্প্রদায় সবাইকে। কাঞ্চনপুরের কতটা, কাঞ্চন প্রভা দেবীর নাম অনুসারে কাঞ্চন প্রভা দেবী অনুসারে কাঞ্চনপুর, সেখানে কাঞ্চন প্রভা দেবী কিছু জায়গা জমি দেওয়ার পরে আমাদের বাঙালি সমাজে সেখানে বসবাস করতে শুরু করে, তারপরে কাঞ্চনপুর না হয়। আজকে ওনার নাতি এসে যদি বলে এখান থেকে চলে যাওয়া, তো কি করে হবে? কিন্তু দেখুন, গণতন্ত্র এমন একটা শক্তি যে গণতন্ত্রের কাছে ওনাকে হার মানতে বাধ্য হচ্ছে আস্তে আস্তে। আর এখন বলছে, এখন চিনি শাসন বলে না, চিনি হা বললে কি আমিও তিমরাসা, অর্থাৎ সব তিমরাসাকে নিয়ে এ হা হবে এ মাটি, এবং এখানে আমাদেরই শাসন চলবে। আমি তো মাঝে মধ্যে বলি ভাইয়া আপনার এই বক্তব্য গণতন্ত্রে শুধু আমি বলতে পারি না, আমরা বলতে হয়, ঠিক আছে না? তো উনি তো খালি আমি বলেছিলেন। তো আজকে ওনাকেও বাধ্য হলো যে আমরা বলতে শুনলাম। এই আমরা বলতে গিয়ে কি করলেন? ত্রিপুরাকে এখন সরিয়ে দিয়ে এখন কি করলেন? ত্রিপুরা সিটিজেন ফেডারেশন। এই ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের নেতাকে তাপস দেবা কি জানি, উনি কি ত্রিপুরা? উনি ত্রিপুরা কি না? উনি তো আমার বাঙালি নেতা। হ্যাঁ, আর আমরা বিজেপি যখন বলে সবকা সাথ সবকা বিকাশ, বাঙালি জনজাতি সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, এক ত্রিপুরা রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা করবো, আমি রেবতী ত্রিপুরা, আমাদের দপ্তর মানিক সাহায্য করবো, আমরা কি পাপ করি? তখন কি হলো?
বাস্তবায়ন করার জন্য সবকিছু ব্যবস্থা থাকে। আর যদি নিজেরা মারপিট করে, লড়াই করে, সংগ্রাম করে ওই সিপিএমের ভাষায় উগ্রপন্থী দিয়ে বিভিন্নভাবে উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আর আজকে যে বাটা আমরা দিচ্ছি, যেভাবে কাজ করছি আমরা, সেটা বন্ধ হবে। তার জন্য আমি বলি যে আগামী 16 তারিখ এই 2023-এর যে নির্বাচন, এই নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন, এই নির্বাচন হবে শান্তির জন্য নির্বাচন, এই নির্বাচন হবে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর নির্বাচন। তার জন্য আপনারা কোনো কথা শুনবেন না, ওই কংগ্রেস ওই কথা, তাদের কথা যদি শুনেন আপনারা বিভ্রান্ত হবেন। তার জন্য একটাই কথা নাম মনে রাখবেন, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। আমরা তো বলি যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, নরেন্দ্র মোদী থাকলে সব সম্ভব। হিন্দিতে মুমকিন মানে সম্ভব, নরেন্দ্র মোদী অসম্ভবকে সম্ভব বানান। ওই কাশ্মীরে 370 নং দ্বারা, ওই চাইনা বর্ডারে এখন আমাদের ভারতীয় সৈন্য থেকে এখন চাইনিজরা এখন আর চোখ দেখাতে পারে না, চোখ রাঙিয়ে দেখাতে পারে না। আমাদের নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন, না মাথা ঝুঁকিয়ে আমি কারোর সঙ্গে কথা বলবো, না উপরে তাকিয়ে কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো, বলেছিল কিনা? 2014 সালে 2019 সালে তিনি মাথা নিচু করেও কথা বলেন না, উপরে দেখেও কথা বলেন না, চোখে চোখ রেখে কথা বলেন। অর্থাৎ সমান। তুমি যেমন দেশ চাইনিজ মানে চায়না, চীন, তুমি যেমন একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, ভারত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমার দেশকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের সেবক। এই কথা কে বলেছেন? নরেন্দ্র মোদী। আর তার জন্য আজকে দেশ সুরক্ষিত। এই চাইনা দেশ সমর্থনে কারা যায়? সিপিএমরা চলে যায়। রাহুল গান্ধী মাঝে মধ্যে চাইনা ওই দূতের সঙ্গে গোপন বৈঠক করেন, আমরা কিন্তু করি না। তো কাজে দেশ সুরক্ষিত আছে, সমাজ সুরক্ষিত, সমাজে শান্তি আছে, উন্নয়ন চলছে, এটাকে ধরে রাখতে হবে। তার জন্য 2023 নির্বাচন আরো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ, জনজাতিদের কাছে, সমাজে পিছিয়ে পড়া সবার জন্য গুরুত্বপূর্ণ। তার জন্য আমি অনুরোধ করব আমাদের পার্টি আবার শান্তনা চাকর মহোদয়কে যদি আবার প্রার্থী করেন, আগে যে পরিমাণ ভোট আপনারা দিয়ে ওনাকে জয়লাভ করিয়েছিলেন তার দাবল যেন আগামীতে হয়। এখন এখান থেকে উনি যেন দ্বিতীয়বার মন্ত্রী হয়ে, উনি যেন আবার দ্বিতীয়বার মন্ত্রী হয়ে আপনাদের সেবা করার সুযোগ পান। এই কথা মনে রাখবেন, মনে রাখবেন। অন্য কোনো ব্যক্তি যদি ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি জয়লাভ করে আর মাত্র একজন এমএলএ সারা ত্রিপুরাতে হয়, বিজেপি সরকার যদি হয়ে যায়, তাহলে তখন বলবেন না যে বিজেপি সরকার 75-এর জন্য কিছু করছে না। আমি নিজেও আমাদের সরকার যখন আমাকে বললেন যে দাদা আমার এখানে একটা অসমাপ্ত কাজ আছে, কোথাও যেন কমিউনিটি হল, আমি সঙ্গে সঙ্গে ডিএমকে বলে আমি কিছু টাকা ব্যবস্থা করেছি। যদি আমার তো ফান্ড কম, আমরা দুজন প্রায় সময় আলোচনা করি, কারণ আমরা সবাই নতুন। শান্তনা চাকর এবং ত্রিপুরা এই প্রথম আপনারা চেনেন যে কেউ এমপি, কেউ মন্ত্রী। এর আগে আমরা কিছুই ছিল না, আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমি চাকরি করতাম, আর আমাদের শান্তনা কিছুই ছিল না, সাধারণ কাজ করতো, পার্টির কাজ করতো। কিন্তু আপনাদের ভোটের মাধ্যমে আজকে মন্ত্রী। তার জন্য আমি বলতে চাই আজকে 5 বছরের অভিজ্ঞতা, নতুন হয়তো বা আমাদের কাজের যে গতি একটু স্লো, কিন্তু অভিজ্ঞতায় মানুষকে শেখায়। তো আগামী 5 বছর পরে আবার যখন উনি দায়িত্ব পাবেন, আমি আশাবাদী উনি ডাবল কাজ করতে পারবেন এবং এই এলাকার ডাবল উন্নতি হবে। এবং আমরা সবাই মিলে কাজ করবো। এক ব্যক্তির পক্ষে তো সম্ভব না, নরেন্দ্র মোদীর পক্ষে, নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে দেশ আছে বলে আজকে দেশ কিন্তু অগ্রগতির দিকে চলছে। আমরা যদি দেশবাসী নরেন্দ্র মোদীর সঙ্গে না থাকতাম, নরেন্দ্র মোদী পক্ষে সম্ভব ছিল না। আর তার জন্য বলি, শান্তনা দিদিকে যদি আপনারা আমার মানে সেই সুযোগ দেন, উনিও কাজ করতে পারবেন। তো কাজে এই কথা মাথায় রেখে আপনারা বলবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করি না। তার জন্য সবাইকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয়।